কেহ নাই। মা তাই ব্যথা পেয়ে একা একা রয়। পাশের বাড়ি বৌদি দিদি তারা যুক্তি দেয়, বিয়ে করে নিজের জীবন সুখী করা চাই। মা তখন ডেকে বলে তাদের অনাধারে, আমি বিয়ে করলে আমার ছেলের দুঃখ আসিবে যে শিরে। আমি চিরজীবন একা রব, সন্তান কোলে নিয়া ছেলেটাকে মানুষ করব মনপ্রাণ দিয়া। জীবনের অন্তিম কালে আসিবে যখন, আমি বৃদ্ধ বয়সে এই ছেলের হাতে সেবা করিব গ্রহণ। মা ধীরে ধীরে মা ভিক্ষা করে সন্তানকে মানুষের মতো মানুষ করেছে। ছেলেটা চাকরি পেয়েছে, ছেলেটা চাকরি পেয়ে মা ভাবছে কি ছেলেটাকে একটা বিয়ে দিই, একটা বৌমা ঘরে আন। সুন্দর দেখে একটা বৌমা ঘরে এনেছে। মা মনে ভাবলো সারা জীবন কষ্ট করেছি, আউটটা বেড়ে গেছে, মনিটরে কিছু নাই, সারা জীবন কষ্ট পেয়েছি, এইবার হয়তো সন্তানের কাছে একটু সুখের ভাব পাবো। একদিন এমন একটা ঘটনা ঘটলো, হ্যাঁ শোনেন জ্ঞানীজন, ঠিক আছে। মাতা বৃদ্ধ হয়েছে, বারান্দায় বসে কাশি দিয়েছে যখন। গভীর রাতে মা বারান্দায় বসিয়া গো যখন একটা কাশি দেয়, বৌমা ঘরে বসে ছেলের কাছে তখন ডাকিয়া ডাকিয়া কয়, স্বামী তুমি তো আমার কাছে বড় দামি, আমি যুবতী বয়সে এখন আমি, তোমার মা যদি বারান্দায় এইভাবে কাশাকাশি করে ঘুমানো যায়, তুমি কথা নাও, কালকে তোমার মারে কাছারি ঘরে পাঠাও। মা তো ঘুমায় নাই, ওই কথা মায়ের কানে গেছে। মা তখন উপলব্ধি করেছে। একদিন কাকিমা পিসিমা এসে বলেছিল বিয়ে কর, সুখী হ। সব ত্যাগ করেছিলাম ছেলের জন্য, ভেবেছিলাম বৌমা আসবে, বৌমা একটু যত্ন নেবে আমার, আজকে সব নষ্ট হয়ে গেল। বৌমাও বলে কাছারি ঘরে যেতে আমারে, তার মানে ঘর আর আমার নাই। সকালবেলা ছেলে ডিউটিতে যাচ্ছে, মা ছেলেটার হাত ধরে টান দিয়েছে, এ দাঁড়া। বাবা কি? খোকা রে, আমার ওই কাছারি ঘরে একটু জায়গা করে দিতে পারো? কেন মা? ছেলে ভাবছে মা বোধহয় কালকের রাতের কথা শুনেছে। মা হতো সবাই হতে পারে না, সবার দ্বারা মাও হয় না। সাল বিয়ে দিয়ে যেভাবে যে বউ আনছি করে, সে কোনোদিন মা হতে পারবে না। ছেলে বিয়ে দিয়ে যদি শাশুড়ি মনে করে যে মেয়েকে বিদায় দিয়েছি আর একটা মেয়ে ঘরে এনেছি, তাহলে সে ওই বৌমার ভাত খাতে পারবে। এই বৌমা ঘরে এনেছি এই ভাবনা যদি থাকে শাশুড়ির মনে, তাহলে ভাত হবে না। ভাবতে হবে আমি আর একজন মেয়ে, আমার নিজের একটা মেয়েকে আমি আবার ফিরে পেয়েছি। এইটুক ভাবনা না থাকলে তবে না। মা কেমন জানো? মা তখন ছেলেকে বলছে কি, এ খোকা কি শোন, আমি রাত্রে কিন্তু শুনেছি তুই বৌমাকে বুঝতে দিবি না। তুই যদি বৌমাকে এই কথা বুঝতে দিস, বৌমা কষ্ট পাবে। বাবা আমার তো এমনি বয়স হয়েছে, আমি তো বুঝি, আমার কাছারি ঘরে একটু খুব বিছনা করে দাও, তোমরা এখানে থাকো। বাবা আমি তো তোর সুখের জন্য সব চাই, বুঝিস না? বৌমা খারাপ করছে নাকি? আমি রাত ভরে ঘুমাই না। বৌমারে বুঝতে দিবি না যে আমি এই কথা শুনেছি, বৌমা কষ্ট পাবে। আমি কালকের থেকে কাছারি ঘরে থাকবো, তুই কিন্তু কষ্ট পাবি না, কথা দে আমারে। ছেলে বলল ঠিক আছে মা। কাছারি ঘরে বিছনা করে দিয়েছে, মা ওখানে থাকে। দুর্ভাগ্যক্রমে মায়ের একদিন ব্রেন স্ট্রোক হলো। স্ট্রোকে মায়ের বা সাইট প্যারালাইসিস হয়ে গেল।
বাসাইটা পড়ে গেল মায়ের গো। মা এখন ওই একা ঘরে রয়, পায়খানা প্রস্রাব সমস্ত কিছু ওই বিছানাইতে কয়। ছেলে ডিউটিতে যাবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে মাকে দেখো দিচ্ছে আহার করে। এদিকে বৌমার জন্মাইয়েছে ঘৃণা। বৌমা বলে ছেলের ঠাই, তোমার মা থাকলে আমার আর থাকার উপায় নাই। তুমি তোমার মাকে ফেলাবা না আমারে রাখবা, কোনটা? আমার বাচ্চা একটা ছেলে হয়েছে, ওই ছেলেটা ওর ঠাকুমার কাছে যায়, ওখান থেকে যদি ভাইরাসে অ্যাটাক করে, কথা নাও, তোমার মাকে তুমি বিদায় দাও। ছেলেটা বললেন তাই হয়, তোমার ভালোবাসা মায়ের ভালোবাসা, তোমার জায়গা তুমি, মায়ের জায়গা মা, আমি তো দুইজনকেই চাইছি। ছেলেটা বললেন হবে না, হয় আমাকে চাও নয় তুমি তোমার মাকে নাও। ঘটনাটা ঘটলো কি দেখেন, এমন সময় কি ঘটনা হরে সভায় ঘটে গেল। প্রতিনিয়ত ওই ছেলেটা গন্ডগোল করিতে লাগিল। ছেলে বৌমার গন্ডগোল দেখে মা বলে ছেলের ধারে আর ভালো লাগে না থাকিতে, আমার এই না সংসার পরে। খোকা আমার কথা লবি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার জন্য ধর্মক্ষেত্রে পাঠাইয়ে দিয়েছি। বাবা আমি তো বৃদ্ধ হয়েছি, আমার একটু ধর্মক্ষেত্র করার দরকার, আমাকে কোনো ধর্মক্ষেত্রে রেখে আয়। আসলে তো মায়ের মনের কথা না, সন্তান এবং বৌমার গন্ডগোল শুনি। ছেলে একদিন যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা ধামা এনে মাকে বলছে, মা তুই এর মধ্যে বয়, আমি তোকে তীর্থে নিয়ে যাই। দেখেন মা কারে কয়, মাকে কোলে করে ধামার মধ্যে বসায় মাথার উপরে নিয়ে রওনা দিয়েছে। গভীর জঙ্গলের মধ্যে গিয়ে ছেলে ভেবেছে এই জঙ্গলে মাকে রেখে যাব। ধামাটা মাথার থেকে নিচে নামিয়ে গাছতলায় রেখেছে। কালবৈশাখী মেঘ ছেড়ে দিয়েছে, ছেলে মাকে রেখে চলে আসছে। ভাবছে মার সাথে তো আর জীবনে দেখা হবে না, একটা গাছের আড়াল থেকে ভাবছে একবার অন্তত জন্মের মতো দেখে যাই, আর দেখা হয় কিনা। গাছের আড়ালে গিয়ে মায়ের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। বজ্র বিদ্যুৎ হচ্ছে, কালবৈশাখী ঝড় ছেড়ে দিয়েছে। মা বুঝতে পেরেছে যে সন্তান আমাকে ফেলে রেখে যাচ্ছে, তবুও মা ওই একটা হাত তুলে শ্রীহরির কাছে প্রার্থনা করছে, হে দীনবন্ধু, আমি যদি জীবনে কোনোদিন কোনো পুণ্য করে থাকি, এই জঙ্গলের মধ্যে আমার সন্তানের যদি কোনোভাবে কোনো ক্ষতি হয়, দীনবন্ধু আমার পুণ্যের কারণে ওর যেন কোনো ক্ষতি না হয়। আমাকে জঙ্গলে দিয়ে গেল, এর জন্য যদি ওর কোনো পাপ হয় সেই পাপও আমি বহন করলাম। আমার সন্তানের মাথায় যেন কোনো বজ্রাঘাত না পড়ে, ওর যদি কোনো বজ্রাঘাত লেখা থাকে সেই বজ্রাঘাত তুমি আমার মাথায় দাও, আমার ছেলেটাকে ভালোভাবে বাড়ি ফিরাই দাও, সে তার স্ত্রী পুত্রের কাছে ফিরে যাক। মা চোখের জল ফেলে দিয়ে যখন আত্মনিবেদন করছে, ছেলে ওইখান থেকে দৌড়াই গিয়ে মারে জড়িয়ে ধরেছে। আমি এত বড় অমূল্য সম্পদ ফেলে রেখে গেলাম, এত কষ্ট পেয়েছো মা তুমি, তবুও কখনো আমার অমঙ্গল তুমি চাও না। তুমি নিজে জানো আমি তোমাকে ফেলে যাচ্ছি, তাও জেনে তুমি আমার মঙ্গল চাও। মা বলল, আমার জীবন বাজি রেখে তোকে মানুষ করেছে, আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হোক আমি চাই না। আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি চাই আমার সন্তানের ভালো। বলো মা
তোর এখানে থাকতে হবে না। এই দিকের ঘটনা কি, ওই যে বাচ্চা ছেলেটা নাতি, ঠাকুমারে যে থালে প্রত্যেকদিন বৌমা খেতে দিত, ওই নাতি ওই থালাটা টিউবওয়েলের পাশে নিয়ে মাছতেছে। এখন ওই বৌমা বলছে ছেলের কাছে, এই ওই থালা আনিছিস কেন? ওইটি তোর ঠাকুরমা খেত, ওতে ভাইরাস, ফেলে দে। ও বলছে মা এইটাকে ধুয়ে মুছে আমি তুলে রাখবো। বলে কেন? ছোট্ট ছেলে, 5 বছর বয়স। বলছে কেন? বলছে মা আমি দেখেছি তুমি কোনোদিন আমার ঠাকুরমাকে ভালোভাবে ভাত দাওনি, দরজায় দাঁড়িয়ে ঠেলে দিতে, কোনোদিন তো 2 হাত দিয়ে ঠাকুরমার সামনে 2টো ভাত দাওনি। আমি এই থালা মেজে বসে রেখে দেব, কেন জানো মা? একদিন এই থালে তোমারও খেতে হবে। তুমি যেমন আমার ঠাকুরমাকে কাঁদালে, একদিন আমি যেদিন কাঁদাবো তোমারে, মনে রেখো তাই। কর্মফল কাউকে ক্ষমা করে না, ভাবিও নিশ্চয়। তাহলে তুমি কারো হয়েছ বৌমা, একদিনই তুমি হবে শাশুড়ি। সেদিনই তোমার উপর অত্যাচার হলে বুঝিবে সেদিন ভারী। এই জন্য ভেবে দেখো মনে মনে, কেন মিছে করো বড়াই? কারো বাড়ি যদি শ্বশুর শাশুড়ির সাথে কোনো ঝামেলা থাকে ভাই, আজকের কবি গান শুনে বাড়ি যেয়ে শাশুড়ির পা জড়াই ধরে কহিবা, ও মা গান শুনে আমার ভ্রান্ত ঘুচেছে, আমি আর গন্ডগোল করব না। কবানে তো নাকি আজকেই বাড়ি যে ঝামেলা মিটাবাই, রাত্রি যে শাশুড়ির ঘুমের থেকে উঠোই নিয়েই পাও জড়াই ধরবা, বলবা মা আমার ভুলে গেছে, বলবা নে তো তাহলে এইটার মনে ক্যান্সাল আছে, ওইটা গিটি জ্বলতেছে, কয় যে হ কবানি। হরিচাঁদ ঠাকুর ধর্ম দিলেন গার্হস্থ পবিত্র ধর্ম। এর মধ্যে থেকে তুমি হরি পেতে পারো। মা বাবাকে যত্ন করো, শ্বশুর শাশুড়ি যত্ন করো, স্বামী ভক্তি করো, হাতে কাজ করো, মুখে নাম করো। এর থেকে ভালো কথা আর কিছু আছে? আর কি? আর বললেন সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তুমি যদি সত্য কথা বলতে পারো, ইন্দ্রিয়গুলোকে জয় করো, কোনো তীর্থে যেতে হবে না, তীর্থরাজ তোমাকে দর্শন করতে তোমার ঘরে আসবে, এটা মাথায় রাখো। সারা জীবন আকাম করে বেড়াবার, তীর্থ করলি বাইসে যাবা, তাই নাকি? না, সাধু সেজো না, সাধু হও। এই যে ছেলেপেলে গুলো গান শুনতেছে, স্যুট প্যান্ট পরে আসছে, জামা পরে আসছে, এটা সাধু হতে পারে না। সাধু তো হয় মনের দ্বারায়। চুল রাখলে, দাঁড়িয়ে রাখলে সাধু হয় নাকি? যদি কও যে তুমি দাঁড়িয়ে রাখছো, আরে আমার এমনি চেহারা ভালো না, জামা খুলে ফেললি কতজন শীতেও পারবে তার ঠিক নাই। এই জন্য দূরে চুল রাখছি, দাঁড়িয়ে রাখছি, একটু ঝাই দিলি যাতে কাজ হয়। সাধু হয় মানুষের মনের দ্বারায়, বেশে সাধু নয়। এই জন্য গুরুচাঁদ ঠাকুরের মাজা সমান চুল ছিল। গুরুচাঁদ ঠাকুর চুল কেটে ফেলেছিল, সমস্ত চুল কেটে উনি বুঝিয়েছিলেন। নিজে 500 টাকা দিয়ে কলকাতা থেকে রাজবেশ পোশাক কিনে নিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর, শশীভূষণকে দিয়ে, ওনার জ্যেষ্ঠ পুত্র শশীভূষণকে দিয়ে। কেন জানো? উনি চেয়েছিলেন সমাজ সংস্কার হোক। সাধু বেশ নয়, সাধু হতে গেলে মনের দ্বারা সাধু হয়। এই যে ছেলেটা কবি গান দিয়েছে, এত অনুষ্ঠান দিয়েছে, একটা সাধু ছেলে। আমি মনে করি 20 লাখ টাকা ব্যয় করে একটা হরি মন্দির করেছে। ও তো স্যুট প্যান্ট পরে বেড়াচ্ছে, একটা গেঞ্জি পরে বেড়াচ্ছে, একটা মন্দির করেছে, বাড়িতে 2-3 লাখ টাকা খরচা করে এই যে অনুষ্ঠান করছে। ওর আত্মত্যাগ কয়জন খরচা করতে পারে? ওর থেকে টাকা অনেকের বেশি আছে, সেই দেখো গে। সে বাড়িতে হরি কথা নাই, কৃষ্ণ কথা নাই, সে বাড়িতে ভক্ত সেবা নাই। তাহলে একটা সাধু মানুষ, সাধু তো তার মনের দ্বারাই, ও তার মনটাকে সাধু তৈরি করেছে। ও জানে যা ইনকাম করি আমি তো কিছু নিয়ে আসি নাই, আবার আমার চলে যেতে হবে। তাহলে আমি কর্তব্য করছি, তার মধ্যে দিয়ে কিছুটা ঈশ্বরের কাজ করি, যাতে
আবার যদি জগতে আসতে হয়, দীনবন্ধু যেন একজন হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, একজন গৌর ভক্ত করে জগতে পাঠাতে পারে। হরি বল। এই তো এক জন্মের ইনকাম না, ওর কোন জন্মের ইনকাম করা ছিল, তাই এই জন্মে এত কিছু পায়। এই জন্মে ইনকাম করে যাচ্ছে, এর পর জন্মে খাবে। তুমি যা ইনকাম খাচ্ছ আগের জন্মে কিছু করেছিলে, তাই এই জন্মে যদি কিছু করে যাও সামনের জন্মে পাবা। কিছু না যদি করে যাও কিছু হবে। কিছু পেতে গেলে তারে কিছু দিতে হয়। সংসারে বসেই তুমি পেতে পারো, সংসারে বসেই মানুষ ত্যাগী হয়। ঘর ছেড়ে ত্যাগী হলি হয় নাকি? ওই কোন বৈরাগী বৃন্দাবন গেছে, একজন খাতি দেশে খেতে দিলে উনি তো ভালো ভাব ভঙ্গি ধরেছে, তো এখন খেতে বসে বলছে জয় রাধে। কি রে ভাই? বাড়ির মালিক হয়েছে, গোসাই বাবা কি হয়েছে? বলে রাধা গোবিন্দের বৃন্দাবনে রাধা গোবিন্দের মন্দিরে একটা ছাগল উঠিছে, ছাগলে পুঁইশাক গাছের আগা খাচ্ছে, তো তাই দাবড়ায় দিলাম। ওই বাড়ির ওই সেমিলিটে দেখেছে, ওরে শালা তুই দেশের বেতাল রে, এর এই ভঙ্গি ধরতে কইছে কেটা? ভালোভাবে ভাত দিছি, তুই খাইয়ে যাই, যাই দিতে গেলি কে? ওই সেমিটি পরের থালে ভাতের মধ্যে ইলিশ মাছ একটা ঢুকইয়া সাদা ভাত দিয়ে ঢেয়ে থুয়ে ভাত দিছে, গোবিন্দ সেবা নেন। কি রে ভাই? বলছে গোসাই বাবা এবার কি হলো? বলছে রাধা মাধব মন্দিরে একটা গরু ঢুকেছিল, প্রসাদ খেয়ে যাচ্ছিল, দাবড় দিলাম, খেদায় দিলাম, সাদা ভাত দিছে। বলে গোসাই খান। বলে এই সাদা ভাত খাওয়া যায়? একেবারে কিচ্ছু দিস নেই? বলছে ওই খেতে হবে। হ্যাঁ সামনি একেবারে খালি সাদা ভাত খাওয়া যায়? কোনো কিছু নাই তোকে বাড়ি? কয় যে এই জায়গাতে বৃন্দাবনের গরু খেদাও, ভাতের তলায় মাছ আছে, টেয়ার পাও নাই? হ্যাঁ, এগুলো ভাব ভঙ্গি ছাড়া আর কিছু না। দেখ ভাই, ভাব ভঙ্গি ধরে ধরে সমাজ নষ্ট করে দিল। তো কোন জায়গা মাতাম দিবা, শীতে পড়ে কয় যে আমি মহা কালী, কালী এসে গেছে গাড়ে, কালী আর জায়গা পাই নাই, ওই শয়তানের দ্বারে আছে কালী। গ্রামের সবচেয়ে যেটা বেতাল তার গাড়ে কালী আসে। কালীর খাইয়ে কাজ নাই, ওই বিটির দ্বারে কালী আসবেন। গ্রামে যে শুনবা যেটার ঘরে বার ওঠে, দেখবো কেরুর সাথে পড়ে না, সেইটার ঘরে বার উঠেছে। কথা কি আমি খারাপ করছি? কও মানে মা আদ্যা শক্তি মহামায়া এত সোজা নাকি? তার কি পাওয়া? রামকৃষ্ণ পরমহংসদেব, তৈলঙ্গ স্বামী, ঠাকুর ভবা পাগলা, রামপ্রসাদ, এই যে কয়জনে মা পেয়েছিল, এত যা যাই করেছে কোনোদিন দেখাতে পারো? রামপ্রসাদ কোনোদিন ওই যে ঝাইয়ে কইছে এসে গেছে কালী, দেখাতে পারো? এই ঝাইয়ে কন্ডাই শয়তানি কন্ডায় ঝাইয়ে বেড়ায়। উচিত কথা বলিও, সঠিক কথা, হিসেবে পড়ো কেন? আর তোমাকে জন্য বেশি বেতাল হয়েছে, তোমাকে জন্য কিছু মাইয়া ছেলের জন্য খারাপ হয়ে গেছে। যেই শীতে পরে কয় যে মহাকালী, ওই কেত্রার মা আসে, বাবা মারে আমার যে কি আঠু বেথারে মা। পুটের মা দেখে যে আমি দাঁড়ায় রয়েছি কেন? পুটের মা এসে কয় যে আমার সেমিনিটে যে কি রোগ হয়েছে রে মা। এই কে সেদ্রার মা কয় যে আমার চল খালি বিছনে পড়ে মতে, ও একটা ওষুধ দে রে মা। এইবার মা দেখে যে ভঙ্গি দিয়ে তো কাজ হয়ে গেছে, এইবার মা আরো যাই দেয়, এ কথা বলিস নে, কি ভাবো কি? এর জন্য সমাজ নষ্ট হয়ে গেল। তো মা এত সোজা নাকি? কালীর কৃপা পাওয়া এত সোজা? হ্যাঁ, ফাজলেম তো এগুলো। আমাকে ওই জায়গায় একজন আছে, আরে মাতাম দিলি ডাঙ্কা বাজলি শীতে পড়ে কয় যে আমি মহাকালী। আমাকে বাড়ির পাশে পাইছো, ওরে কছি পাইছো, ওইটারে মানুষ করা যায় না? পাইছো কয় যে আজকের মাতামেই ওরে ক্লিয়ার করে দেব। ওই গদার মা পড়ে কয় যে আমি মহাকালী। পাইছো শীতে পড়ে যাও কয় যে আমি ভোলানাথ। তুই কৈলাসের কোন সময় আইছিস? আমি না খাইয়ে শীতে রয়েছি, তুই ভাত না রান্ধে দিয়ে আসলি কেন? চুলির বুট ধরিয়ে এইবার কি লালন বইছে। গদার মা কয় যে পাইছো সারিয়ে দে, আমি গদাই মা ভঙ্গি ধরেছি। এই ভাব ভঙ্গি করো কেন তাই খাও। যারা মায়ের কৃপা পেয়েছে কারোর মধ্যে এই ভাব ছিল? আদ্যা শক্তি মহামায়া এত সোজা নাকি?
মায়ের কৃপা পাওয়া এত সোজা না। আর যারা মাকে পেয়েছে তারা গোপনে থাকে, কারো কাছে কয় না আমি পেয়েছি। রামকৃষ্ণদেবের কথা শোনো নাই? আমার মা যদি করে তাই হয়, নিজের কোনো আত্মজাহিরি নাই তো। আরে বাবা, আর আমরা সেই ভগবানকে তাচ্ছিল্য ভাবি, যাত্রার ঘাড়ে উঠোয় দিয়েছে, উনি উঠে গেছে। এগুলো বাদ দাও। হরিচাঁদ ঠাকুর বলেছে বিশুদ্ধ হও। গুরুচাঁদ ঠাকুর, এইবার গুরুচাঁদ ঠাকুরের নামে শাস্ত্র হলো কেন? এইবার শোনো শ্রী গুরুচাঁদের কথা। শোনো দিয়া মন, আমি কয় ঘন্টা দাঁড়ালাম? ঘন্টাখানিক হয়েছে। আর একটু আলোচনা করি নাকি? গুরুচাঁদ ঠাকুরের নামে গ্রন্থ হলো কেন? শোনো, এইটি হচ্ছে মাস্ট পয়েন্ট। এই কথাগুলো মন দিয়ে শোনো। গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন 1846 সাল 13ই মার্চ। 1846 সাল 13ই মার্চ, ফাল্গুন দোল পূর্ণিমা তিথি। এই কথা শোনা দরকার সবার। আমি যতটুকু এসে শুনেছি এখানকার সমাচার, ভোলানাথ মহেশ্বরের আসার কথা ছিল না। এটা হয়েছিল তার পূর্ব স্বীকৃতির কারণে। হর আর পার্বতী দুইজন, স্বয়ং ভোলানাথ আর পার্বতী গো দুইজনে হয় মধুর মিলন। মিলন দেখে অট্ট হাসি করল সর্বজন। দেব দেবতা যারা অট্ট হাসি, তারা সকলে করিল অট্ট হাসি। দেখে ভোলানাথ তখন অভিশাপ দিয়েছিল। ভোলানাথ অভিশাপ দিল দেবতাদের গো, আমাদের দেখে মধুর মিলন, তোরা দেব দেবতা অট্ট হাসি দিলি কি কারণ? বলছে হর আর পার্বতীর মিলন দেখে দেবতারা অট্ট হাসি দিয়েছে। তখন ঠাকুর ভোলানাথ দেবতাদের অভিশাপ করেছে, আমাদের মিলন দেখে তোরা অট্ট হাসি দিলি, আমি অভিশাপ করলাম তোদের দেবতা কুলে আর কোনোদিন সন্তান জন্মাবে না। এই যে অভিশাপ হয়ে গেছে, একদিন আদ্যাশক্তি মহামায়া ভোলানাথকে বলছে, স্বামী আমার একটা পুত্র সন্তান দাও। ভোলানাথ বললে তোমার আর ছেলে টেলে হবে না। বলে কেন? বলে সেই দিন তোমার মনে নাই, ওই যে দুইজনে মিলন হয়েছিলাম, দেবতারা হাসি দিয়েছিল আমাদের মিলন দেখে, আমি অভিশাপ করেছিলাম দেবতা কুলি আর কোনো সন্তান জন্মাবে না। বলে তা তো ভালো কথা। তা ভালো কথা মানে কি? তুমিও তো দেবতাদের মধ্যে পড়ে যাও, তোমারও আর হবে না। সেদিন অভিশাপ হয়ে গেছে, আমার তো মনেই ছিল না যে তুমিও ওই দলে পড়ো। কাজে তাহলে ছেলে হবে না? বলে না, কোনোভাবে হবে না। বলে একভাবে হতে পারে, তুমি যদি 100 বছর হরিব্রত পালন করো, যদি স্বয়ং নারায়ণ তোমার পুত্র হয়ে আসে। পার্বতী 100 বছর হরিব্রত পালন করেছিল, সেই হরিব্রত পালন করার ফলে স্বয়ং গণেশ, নারায়ণের অংশ গণেশ, ভোলানাথের ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করে। ভোলানাথ গণেশকে দেখে তখন হাসি দিয়ে বলেছিল গণেশের ধারে, গণেশ তুই আমার মনের আশা মিটালি, তুই নারায়ণ আমার পুত্র হলি, আমার পুত্র হবে না তুই জানলি, তথাপিও আমার পুত্র হলি, আমার মনস্কামনা পূর্ণ করলি। আমার মনে আছে ভাবো, তুই যেমন আমার পুত্র হয়েছিস, একদিন আমিও তোর পুত্র হব। এই যে কথা দিয়াছিল, সত্য ত্রেতা দাপর কলি চলে গেল। কলির শেষ সময় সেই লীলার সাধন করিতে স্বয়ং ভোলানাথ গোসাই এবার হরিপুত্র হয়ে জগতে আসলেন ওরা কান্দির গায়ে। লোচন গোস্বামী স্বপ্ন যোগে দেখিবারে পেল, স্বয়ং ভোলানাথ সোনার কাশি ত্যাগ করে ওরা কান্দি এলো। ভোরবেলায় এসে লোচন গোস্বামী বাবা হরিচাঁদকে কয়, বাবা স্বপ্ন যোগে দেখেছি আমি, এ তো মিথ্যা কথা নয়।
দেখলাম স্বয়ং ভোলানাথ সোনার কাশি ত্যাগ করে ওরা কান্দি এলো। ঠাকুর বলি লোচন কাউকে বলো না কি ঘটনা ঘটিল। এমন সময় একজন মাতা এসে বলে, শ্রীহরিচাঁদের ধারে শান্তি মাতায় একটা পুত্র সন্তান আজি প্রসব করে। দৌড়াই গেল লোচন গোস্বামী, সঙ্গে আমার ছিল হরিচাঁদ। ভক্তবৃন্দ সবাই মিলে সেটা করিল গমন। সবাই গিয়ে তখন দেখিবারে পায় ঘরের মধ্যে বম বম শব্দ হয়। ওই বাচ্চা ছেলের অঙ্গ থেকে একটা পূর্ণ জ্যোতি বের হয়। ওই পূর্ণ জ্যোতি বের হয়ে হরিচাঁদের চরণে মিশিল। ঠাকুর হরিচাঁদ লোচন গোস্বামীকে কহিতে লাগিল, ও লোচন কি দেখছো? লোচন বলে, আমি যা দেখেছি তাই হয়েছে। এসেছে ভোলানাথ গোসাই, তাই তো বম বম শব্দ উচ্চারণ হয় ওই শিশুর মুখে। তাই ওর পুণ্য জ্যোতি এসে প্রণাম করেছে তোমার চরণ পরে। আমি আজ হইতে এর ছেলের নাম গুরুচাঁদ রাখিলাম সংসারে। লোচন গোস্বামী নামকরণ করিল, গুরুচন্দ্র নাম হলো। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। এই যে গুরুচাঁদের আবির্ভাব হলো, ওরা কান্দি ধামে অনুন্নত সম্প্রদায় জাগলো যাহার পরিণামে। 1846 সাল 13ই মার্চ, মাত্র 7 বছর বয়সে গুরুচাঁদ ঠাকুরকে শিক্ষা গ্রহণ করতে হলো। গুরুচাঁদ ঠাকুর শিক্ষা গ্রহণ করতে গেলেন পদ্মবিলা দশরথের বাড়ি, মল্লকান্দি গোলক কীর্তনিয়ার বাড়ি। এই যে শিক্ষা গ্রহণ করা, যখন ওরাকান্দি শিক্ষা গ্রহণ করে গেলেন সমস্ত স্কুলে, গুরুচাঁদ ঠাকুরকে কোনো স্কুলে ভর্তি নেওয়া হলো না। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বললেন, গুরুচাঁদ চেয়ে দেখ, কোনো স্কুলে তোরে ভর্তি নেয় না। কেন জানিস? এরা বলে তুই চণ্ডালের ছেলে, চণ্ডালের আবার শিক্ষার প্রয়োজন কি? আজকে এই গ্রামটা বোধহয় সবই নমশূদ্র, নাকি? নমশূদ্র না? আপনাদের জেনে রাখা দরকার। তো এদের একটা টাইম শিক্ষা গ্রহণ করার অধিকার ছিল না। 1872 সালে গুরুচাঁদ ঠাকুর প্রথম সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শিক্ষা আবার জাতাজাতি থাকবে কেন? শিক্ষা তো সবাই পাবে, আমার সমাজের মানুষ কেন শিক্ষা পায় না? এই আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার বলেছিলেন, তুমি স্কুল করো, আমরা স্কুল পারমিশন করায় দেব। 4500-এর উপরে স্কুল করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। স্কুলের রান্নাঘরে, গোয়াল ঘরে, বড় ঘরের বারান্দা, তখনকার স্কুল। গোয়াল ঘর থেকে গরু বেরিয়ে যেত, সেই গোয়াল ঘরে স্কুল করে পড়াশোনা করা হতো। ঘর থেকে রান্নাঘরে রান্না টান্না হয়ে গেল, তখন আবার স্কুল করা হতো। আবার যখন রান্না শুরু হতো স্কুল ছুটি দেওয়া হতো। এইভাবে গুরুচাঁদ ঠাকুর স্কুল করলেন। উনি চেয়েছিলেন এই জাতি শিক্ষা না পেলে কোনোদিন এই জাতি সমাজে দাঁড়াতে পারবে না। আমার সমাজের মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গেলে গলায় ঘটি বেঁধে দেওয়া হতো। আমার সমাজের মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হতো। কেন জানো? ব্রাহ্মণরা বলতো, আমার সমাজের মেয়েদের রাস্তা দিয়ে হাঁটলে তাদের পায়ে সাপের পরে যদি ব্রাহ্মণের পায়ে সাপ পড়তো তাতে নাকি তাদের জাত চলে যেত। এই যে আজকে এই বাড়িতে কবি গান হচ্ছে, এই বাড়িতে এত লোকের সমাগম ঘটেছে, এই বাড়িতে ধর্ম কথা হচ্ছে, এই অধিকার তোমার ছিল নাকি? তুমি আজকে নমশূদ্র হয়ে হরিনাম যজ্ঞ দিচ্ছ, কৃষ্ণ নাম যজ্ঞ করতেছ 8 দিন 10 দিন, তোমার অধিকার ছিল নাকি? কৃষ্ণ বলে ডাকার অধিকার তোমার ছিল? তুমি জানো হরিচাঁদ ঠাকুরের বাবার নাম কি? কও, জানো কি নাম? উনি কচ্ছে ওনার দাঁড়ে ক, উনি কয় যে তুই একটু কম, উনি কচ্ছে তুই ক, এই তুই ক। হরিচাঁদ ঠাকুরের বাবার নাম হচ্ছে যশবন্ত বৈরাগী। যশবন্ত ঠাকুরের গুরুদেব
রামকান্ত বৈরাগী। এই রামকান্ত বৈরাগী কথাগুলো শোনো, তোমরা তো এই সমাজের মানুষ। রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা করেছিল, গোবিন্দের পূজা। পিছন থেকে এসে রামকান্ত বৈরাগীকে মারা হলো। রামকান্ত বললেন আমার দোষ, চারালের ছেলে তুই চন্ডাল। 1846 সাল, 1846, আর আম্বেদকর সাহেবের ডেট অফ বার্থ 1891। 45 থেকে 46 বছরের ছোট গুরুচাঁদ ঠাকুরের থেকে আম্বেদকর সাহেব। প্রথম লড়াই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের। গুরুচাঁদ ঠাকুর বললেন শিক্ষা গ্রহণ করবে, তারা আবার জাতি থাকবে কেন? ব্রাহ্মণরা দেখলেন যে এরা যদি একবার শিক্ষা পেয়ে যায়, এরা মূল সত্য জেনে যাবে, তাহলে এদের মাথার উপরে কাঁঠাল রেখে আর কোষ খাওয়া যাবে না। কথা বোঝা যাচ্ছে কি? আজকে একটা মূল সত্য শুনে রাখো, তুমি যে ধর্ম অনুষ্ঠান করো না কেন, কোন অনুষ্ঠানের অধিকার তোমার ছিল না, ছিল না, ছিল না। তোমারে সারাল বলা হতো। নমশূদ্র টাইটেল কবে পেলে? তুমি কৃষ্ণ ভক্ত হও আর গৌর ভক্ত হও, এই যে নমশূদ্র যে লেখো, কার অধিকার? 35খানা টাকা দরকার ছিল, মাত্র 35 রুপিস, 35টা টাকা এই সন্ডাল গালি মোচন করতে। কে এনেছিল? গুরুচাঁদ ঠাকুর। কার কাছ থেকে? বিচরণ পাগলের বাড়ি তালতলা। তালতলা ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ বলেছিল 35 টাকা দেব। গুরুচাঁদ ঠাকুর প্রহ্লাদের কাছ থেকে 35 টাকা আনতে গেল। প্রহ্লাদ বলল কেন টাকা লাগবে? ব্রিটিশ সরকারের সেন্সাস রিপোর্ট তুলতে হবে, 35 টাকা না দিলে, ফি না দিলে ওই সেন্সাস রিপোর্ট তুলতে দেবে না। তখনকার 35 টাকা মানে বিরাট ব্যাপার। 1 বিঘা জমি 1 টাকা হলে পাওয়া যেত। 35 টাকা মানে বিশাল ব্যাপার তখন। গুরুচাঁদ ঠাকুর টাকা আনতে গেল। প্রহ্লাদ টাকা দে, সেন্সাস রিপোর্ট তুলতে হবে। তোদের চন্ডাল বলে। আমার সমাজের মানুষকে যখন চন্ডাল বলে আমি ঠিক থাকতে পারি না। আমি চন্ডাল গালি কেটে নমশূদ্র লিখতে চাইছি। প্রহ্লাদ বলল আমি টাকা দেব না, মাত্র 5 টাকা দিয়েছিল। বলল নমো কি আমি একা হব? আর কয়জন কি হবে? আমার তখন মনে হয় প্রহ্লাদ ঠিক বলেছিল। আজকে যারা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হয়ে বলছে হরিগুরু চাঁদকে ও আবার কবের ভগবান, এই কটা নমশূদ্র লেখে না, খাতা কলমে নমশূদ্র টাইটেল লেখে না? তা সে সময় এদের একটু হাত কাঁপার দরকার না যে এই টাইটেলটা পেলাম কোথার থেকে? গুরুচাঁদ ঠাকুর বলেন প্রহ্লাদ টাকা দে। বলো 5 টাকা দেব। কেন? সত্য কথা বলেছি, সত্য রাখ। টাকা যখন দিল না, তালতলা খালে গিয়ে গুরুচাঁদ ঠাকুর নৌকার পরে দাঁড়াইয়ে একটা লাঠি হাতে নিয়ে, কি ব্যাপার তোকে, একটা লাঠি হাতে নিয়ে এই বইটা, নৌকার বইটা হাতে নিয়ে জলে বাড়ি দিল। তুফান উঠে গেল, তালতলা খাল টলমল টলমল করতেছে। গুরুচাঁদ ঠাকুর খাল রে বললেন এই খাল, সারাল রে খাওয়াইছিস জল, আমার টাকা এনে দি। যে খাল শুকায় গেছে জলে, পূর্ণ জোয়ারে খাল ভরে গেল, থরথর থরথর করে কাঁপতে তালে আছে। সবাই গিয়ে প্রহ্লাদরে খবর দিয়েছে পরিস্থিতি ভালো না, তালতলা গ্রামই আজকে থাকবে না। যেই দেখ নৌকার পরে কে দাঁড়াইছে, এসে দেখে যে ভোলানাথ মহেশ্বর গুরুচাঁদ ঠাকুর নৌকার পরে সেই বৃহৎ রূপ ধরে দাঁড়াই আছে। দেখে যে গুরুচাঁদ ভোলা মহেশ্বর হয়ে আছে। ওই 35 টাকা এনে প্রহ্লাদ, 35 টাকা এনে প্রহ্লাদ পায়ে দিয়ে বলল বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা করো। সেই 35 টাকা দিয়ে সেন্সাস রিপোর্ট তুলে, সেখান থেকে সেন্সাস রিপোর্ট থেকে চন্ডাল গালি কেটে এদের নমশূদ্র লেখা হলো। 1906 সালের আগে তোমাকে কারো চাকরি ছিল দেখাতে পারো? তুমি যে ভক্ত হও, কৃষ্ণ ভক্ত হও, গৌর ভক্ত হও, শিব ভক্ত হও, কালী ভক্ত হও, ভক্ত টক্ত নাই কলাম না, খালি যদি শুনছে যে চালালের চল, বাড়ির অভাব নাই। 1906 সালের আগে কারো চাকরি ছিল? কারো চাকরি ছিল না। প্রথম চাকরি এই নমশূদ্র সমাজের প্রথম চাকরি, এতে চাকরি হতো না তো। গুরুচাঁদ ঠাকুর নালিশ করলেন মীর সাহেবের কাছে, বাবা এতে চাকরি হয় না কেন? বললো আমার সমাজের মানুষ শিক্ষিত হয়েছে, শিক্ষিত করেছি, কিন্তু কেউ চাকরি দেয় না। শশীভূষণ ঠাকুরকে পাঠালেন কলকাতায়,
মিট সাহেব বললেন তুমি বাড়ি যাও, আমি তোমার বাবার সাথে দেখা করব। মিট সাহেব আসলেন, গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে দেখা করলেন। গুরুচাঁদ ঠাকুর বললেন, মিট, আমার সমাজের মানুষের চাকরি দেওয়া যায় না। শশীভূষণ ঠাকুরের যত কাগজপত্র অ্যাপ্লাই করেছিলেন সমস্ত অ্যাপ্লিকেশন ছিঁড়ে ফেলে দেওয়া হলো, এদের চাকরি দেওয়া হবে না। মিট সাহেব সেই অ্যাপ্লিকেশন ধরে ধরে কথা দিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুরের, আমি করে দেব। সেইখান থেকে সেই কাগজ তুলে নিয়ে ব্রিটিশ সরকারের কাছে জমা দিয়ে সেই চাকরি প্রথম করেছিলেন গুরুচাঁদ ঠাকুরের অনুরোধে। নমশূদ্র সমাজের প্রথম চাকরি 1906 সালে। গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ সাব রেজিস্ট্রারি পদে প্রথম চাকরি হয় এই নমশূদ্র জাতির প্রথম চাকরি 1906 সাল। ডক্টর এই গুরুচাঁদ ঠাকুরের প্রথম সন্তান জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর সাব রেজিস্ট্রারি পদে চাকরি পেয়েছিল, যার প্রথম ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। তারপরে যার চাকরি হলো তিনি হচ্ছেন কুমোদ বিহারী মল্লিক, ফরিদপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব। চাকরি হয় না, অ্যাপ্লিকেশন ভুল হয়ে গেল। গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল, বাবা আমার চাকরি হবে না। বলো কেন? বলো আমার কাছে ঠিকানা চাইছে, আমি তো কইছি সে ঠিকানা ভুল হয়ে গেছে। বলে তা তুমি ওই কথা বললে কেন? যে জিজ্ঞাসা করে তুমি বললে না কেন? বাড়ি আমার ওরাকান্দি। বাবার নাম কি কইছো? আমার কথা কও নাই? বলে না। বলে যা এখনই যা, কোন অফিসার তোর ইন্টারভিউ নিয়েছে, যা যে বলবি বাবার নাম গুরুচাঁদ ঠাকুর, বাড়ি আমার ওরাকান্দি, দেখি কে চাকরি না দেয়। সঙ্গে সঙ্গে গিয়ে ইন্টারভিউ অফিসারে বললেন আমার ওরাকান্দি বাড়ি, বাবা গুরুচাঁদ ঠাকুর। বললেন চাকরি পাকা, যাও। কুমোদ বিহারী মল্লিকের চাকরি হলো। ওই যে প্রথম চাকরি শুরু হলো, এর আগে নমশূদ্র সমাজে কারো চাকরি ছিল না। আজকে 2-4 পয়সা যাক গণটনে সব গুরুচাঁদ ঠাকুরের দান। গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো কোয়ানে পাইতে এটা আটুয়া পরের বাঁশবাগানে হাগিয়ে বেড়াতি হতো। টিপা করলে হাগো, টিপা করলে শোষো, তো টেয়ার পাও না। গুরুচাঁদ ঠাকুর এই জন্য বলেছে সমাজ সংস্কার করতে হবে। তুমি এই যে গামছা পরে যে কোনো জায়গায় যাবা না, না, গুরুচাঁদ ঠাকুর বলেছে সাধু হবে তোমার অন্তরে, বহির্জগতে তোমার ভদ্র বেশ থাকতে হবে, ভালো ড্রেস পরতে হবে। আমার সমাজের মানুষ এখন ফ্লাইটে চলে, প্লেনে যায়। আমার সমাজের মানুষ আইএস, আমার সমাজের মানুষ আইপিএস, আমার সমাজের মানুষ হাই স্কুল মাস্টার, ব্যারিস্টার, জজ, উকিল। আচ্ছা বলেন তো 1906 সালের আগে যাদের কোনো চাকরি ছিল না, মাত্র 119 বছরের মধ্যে এমন কোন দেশ নাই যেই নমজাত সেই জায়গা বড় চাকরিতে নাই। এই একমাত্র আমার হরিগুরু সাদের অবদান। হরিবল। আর আজকে তোমরা তার অনুষ্ঠান করবা না কেন? নাকি এইরকম মৎসব তো গ্রামে কয়েক গুন্ডা হওয়ার কথা তার ঠিক নাই, খালি যদি তার অবদান দেখিস। একমাত্র যা কিছু তোমরা পেয়েছো সব গুরুচাঁদ ঠাকুরের কি পাই, অন্তত এই অনুন্নত সম্প্রদায়। গুরুচাঁদ ঠাকুরকে প্রথম দরবার মেডেল দেয়া হবে, দরবারে একটা মেডেল দেয়া হবে। তাই নিয়ে কত কি হলো জানো? আমরা যে নমশূদ্র, এই নিয়ে কত ভাষা হতে হয়েছিল। ওরে বাবা বাবা, তো বৃহৎ কাহিনী, বৃহৎ কাহিনী। আমি পরে এসে কবানি নাকি? প্রথমে একটু ছাড়িয়ে দিই, ওই কালাটা আবার আসুক, আমি আবার একটু পরে আসবানি। দেখা যাক উনি এসে কি কয়। দাঁড়াইয়া বলি আমি ধর্ম সভাস্থান, তার একাধারে জাগতিক জগৎ, আধ্যাত্ম জগৎ খান। জাগতিক জগতে যেমন তেমনি তিনি আধ্যাত্ম জগতে ছিলেন প্রধান। গুরুচাঁদ ঠাকুর স্বয়ং ভগবান, যার আদেশে, যার মুখের কথায় যা কিছু পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতে যা কিছু হতো উনি যদি চেষ্টা করতেন। এই জন্য তার একাধারে সাধুত্ব, একাধারে জগতত্ব, একাধারে ভগবানত্ব নয়। শ্রী গুরুচাঁদের উপরে জগতে বান্ধব কেহ নাই।
অনুন্নত সম্প্রদায়ের উপর যা করে গেছেন তাই, এমনকি ভারতবর্ষ যিনি স্বাধীন করেছেন তিনিও জানেন তাই। দুঃখের বিষয় কি জানো, যিনি ভারতবর্ষ স্বাধীন করেছিলেন, একদম বন্ধ করে দাও কেন, একটা লয়ের উপরে থাকবা না, ভারতবর্ষ যিনি স্বাধীন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। গুরুচাঁদ ঠাকুরের মহাপ্রাণ ঘটেছিলেন 1937 সাল। কলকাতায় এলবার্ট হলে নেতাজি সুভাষচন্দ্র বসু গুরুচাঁদ ঠাকুরের ছবিতে মাল্যদান করে বলেছিলেন, পূর্ববঙ্গে যদি এই মানুষটা না আসতো তাহলে অনুন্নত সম্প্রদায়ের বান্ধব বলতে জগতে কেউ থাকতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত মেনে নিয়েছিল, আর এই সেটু মেটু কয়টা আছে, এই সেটু কয়টা মানতে চায় না। কয় সেটু আছে না, আছে না, এই দেখো উনি কাছে হয় আছে। কয় ফাজিল আছে, দেখবা ফাজিল। কয় ফাজিলটা কয় যে গুরু চান না তোমার কাছে ওই রবি হবে, শালা শয়তান, তোর উপকার করছে না, বাস তুই দিবি না আর একজন দেবে নাকি? কি ঠিক নেই ক বাবা, সত্যি কথা কি? এই জাত হলো কি জাত? কায়রা জাত। মানে কিরকম জানো, এরা কেরুর ভালো কেউ চায় না। একজন জাল খেওয়াতে গেছে, দাঁড়া একটা গল্প মনে পড়ছে। জাল খেওয়াতে যাইয়ে, ওই জাল খেওয়াতে যাইয়ে সেটা মাছ যদি পাই, তা মাছ পাই নাই, পাইছে একটা পাথর। পাথর পাইয়ে ও ভাবছে ছাতা নিয়ে আমি বাড়ি যাবো কেন, যা খাওয়া যাবে না। ওই পাথরে কষছে আমার বাড়ি নিয়ে চল, তুই যা চাবি আমি তাই দেবো। ওরে শালা, কিন্তু মাছের তো ভালো ভালো পাইছি আমি। ওই পাথর নেছে, কয়েছে শোন, তোর বাড়ি রাখবি, যত্ন করবি, বউডারে কবি আমার পুজো যেন ঠিক মতো দেয়, আমার কাছে যা চাবি তাই দেবো। তবে এটা কথা, তোরে যা তুই যা চাবি তাই তুই পাবি, কিন্তু তোর পরিবেশে আর যারা তাকে তা ডবল হয়ে যাবে। তুই যদি 1 টাকা চাস, তোর পারিপাশে যারা আছে তারা 2 টাকা পাবে। কয় যে জাত মারিছে তো, এই উঠতে কইছে কোন শালা। এর পাথরে কইছে আমারে ফেলাইস নিয়ে, কপালে কষ্ট আছে। ও দেখছে বাড়ি যেয়ে বইয়ে নিয়ে যাই থোবানি মাছার তলায়, কোনোদিন কিছু চাবো না। বাড়ি যেয়ে থুইছে, বউডারে কইছে শোন, এই শয়তান রাখছি ঘরে, কোনোদিন বছর কিছু চাইস? কইছে কেন? কয় যে ও কইছে আমরা যা চাবো তা তো পাবো, কিন্তু চারিপাশে যারা তাকে ডবল হয়ে যাবে। এই পরের ভালো চায় না, এরকম আছে না, পুটের মা, কেত্রার মা, এরকম কত মা আছে, ঠিক নাই? হ্যাঁ, ওই ও তো যে মাছ টাছ ধরতে যায়, আর ওই পাথর তো মাছার তলায়। হঠাৎ একদিন ঝড় বৃষ্টি জম্বের নামিছে, আর ওর তো সোনের ঘর, জল কেলকেলায় পড়তেছে। বউটা দেখেছে পরের বাড়ি 2 তলা হোক আর 3 তলা হোক, ছাতা দিয়ে কি করবো, আমি কি জলের মধ্যে থাকবো নাকি? ওই পাথরে দাঁড়িয়ে করছে, এই তোর দ্বারে চালি বলে তুই দিস, তাড়াতাড়ি আমার 1 তলা করে দে। ও বাবা, দেখতে দেখতে 1 তলা হয়ে গেছে। সব বাড়ি 2 তলা, ওর বাড়ি 1 তলা, আর ওই শালা জাল বাইয়া আসতেছে। ও গ্রামে ঢুকিয়ে দেখে যে কাজ হয়ে গেছে। সে গদার বাবার 2 তলা হয়েছে, সব 2 তলা। ওর বাড়ি এসে দেখে 1 তলা। ও দেখছে কার শাড়ি, সে আমার বউই সর্বনাশ করেছে। আর সেই বউটার কাছে কি করেছিস? কয় যে কি করেছি, এটা সব বাড়ি 2 তলা, আমার 1 তলা। কয় যে ওরে কইছি তাই হয়েছে। তা তুই কলি কেন, তুই জানিস না সব বাড়ি 2 তলা হবে? কয় যে জানি, তা আমি জলের তলায় থাকবো নাকি? কয় যে যাক, ভালো চাইছিস, তাহলে আমরা যা চাবো সবার 2 তলা ডবল হয়ে যাবে। ভালো। এই পাথর কি, বউটার কথা শুনেছিস, এবার আমার কথা শোন। এবারে ক, ও যে আমার একটা চোখ কানা করে দে। দেখো, মানে ওর 1 চোখ কানা আলি সবার 2 চোখ হয়ে যাবে। এইরকম মানুষ আছে না, যে নিজের ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে। শালা অজাত, এটা যে কবে জাত হবে এইটি বিষয়। এটা বলে কায়রা জাত। কাকড়া যাচ্ছে না, হাড়ির মধ্যে একটা কায়রা তুলবা, আর পিছন দিয়ে আর কায়রা কটা কামড়ায় ধরে, নামিস না কেন, না নামিস না কেন, না কোথায় যাচ্ছিস, না এসে যা।
এমন একটা সময় ছিল, বসে শোনেন জ্ঞানী দল, ধর্মসভাস্থান, গুরুচাঁদ ঠাকুর আমার খুলে বললি সমাধান, হরিচাঁদ লীলা সাঙ্গ করিল আমার। অনুন্নত জাত যারা ওরা কান্দি বাংলাদেশে ছিল, একটা অভাব অনাটন তখন পূর্ববঙ্গে দেখা দিল। সেই অভাব অনাটন শোনেন নারী নরে, কি ঘটনা ঘটালো গুরুচাঁদে বাড়ি। অনাহার অনিদ্রায় সবাই মরে যায়, অনুন্নত সম্প্রদায় খেতে নাহি পায়। সবাই গিয়ে গুরুচাঁদকে ডেকে কয়, তুমি বিনে জগতে বান্ধব কেহ নাই। গুরুচাঁদ ঠাকুর তখন ডাক দিয়ে বলে, যত অনুন্নত সম্প্রদায় আছে ভূমণ্ডলে, আরে পূর্ববঙ্গে কত কি করা যাবে, অর্থের যোগান তখন কেমন করে দেবে। বসে শোনেন নারী নরে, মিথ্যা কথা নয়। ওরা কান্দি ধান চাল যা কিছু ছিল, কয়েক বিঘা জমি গুরুচাঁদ বেচে দিল। সমস্ত কিছু বিক্রি করে মাত্র 19,000 টাকা, এই টাকা তার হয়েছিল পাকা। গুরুচাঁদ ঠাকুর তখন 19,000 টাকা পেল। মহেশ ব্যাপারীর হাতে টাকা তুলে দিল। ডাক দিয়ে বলল গুরুচাঁদ মহেশের ঠাই, মহেশ এই টাকা দিয়ে আমার এই জাতকে বাঁচানো চাই। তখন ওই টাকা ঘরে ঘরে দান করে দিল। সেই টাকা দিয়ে এদের চাল কিনা হলো, চাল কিনে এদের বাঁচাইয়ে রেখেছিল। তার মধ্যে তোমার ঠাকুর দাও ছিল, খবর নিয়ে দেখো গিয়া। তাহলে এত কিছু করে যাদের বাঁচালো জীবন, আজকে তোমরা তারে মানো না কি কারণ? হ্যাঁ, জীবন দান যেজন করিল ধরায়, তার মতো বান্ধব কে আছে রে ভাই? পিতা যেমন সন্তান জন্ম দেয়, লালন পালন করে যেমন পুত্র জন্মায়, আবার লালন পালন করে পিতা পুত্র মানুষ করে, সে তো পালিত পিতা জগত সংসারে। সেইভাবে গুরুচাঁদে পালন করিল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। এই জন্য গুরুচাঁদের মতো বান্ধব নাই। তোমার কাছে বলে গেলাম ধর্মসভার গায়ে, আসত ছেড়ে আপনারা যাবেন না কোনো জন। আরো অনেক সময় হবে কবি কীর্তন, এরপরে দেখি এসে কোন কথা বলে, কোন ভাবধারা সে উঠাইয়া তোলে। আমি আর তারে দেখো বলবো না কো বেশি, বেশি বললে হয়তো হবে খুশি। খুশি দিয়ে মোর কোনো দরকার নাই। এবার ভাবের পালাই এখানে ছেড়ে দিয়ে যাই। এদিকে তে আছেন যত ভক্তগণ, বন্দনা করে যাই সকলে চরণ। ভক্তবৃন্দের চরণ ধুলি, ভক্তিতে আমি যাই মস্তকে তুলি। এদিকে তে আছেন যত মাতৃ জাতি, সকলের চরণে জানাই প্রণতি। আছেন এই পর্যন্ত প্রথমবারে ভাব খান্ত হলো। একবার হরিচাঁদ গুরুচাঁদ